শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। জুলাই আগস্ট অভ্যুত্থানের 6 মাস পার হয়েছে। রাষ্ট্র সংস্কার, নির্বাচন, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন, আর্থিক খাতে শৃঙ্খলা, পাচার হওয়া টাকা ফেরত আনা, দুর্নীতি দমন, গুম খুন ও অপহরণের বিচার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে বক্তব্য, পাল্টা বক্তব্য। এসব ক্ষেত্রে কিছু কাজ যে হচ্ছে না তা নয়, কিন্তু কমেনি দ্রব্যমূল্য, জ্বালানি তেলের দাম বেড়েছে, ব্যবসায় গতি আসেনি, বন্ধ হয়নি দখলদারিত্ব, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, অগ্রগতি হয়নি ট্রাফিক ব্যবস্থাপনায়। মোট কথা, সাধারণ মানুষের জীবনযাত্রায় অস্বস্তি দূর হচ্ছে না। কিছুকাল অপেক্ষা করলে এসব সমস্যার সমাধান হবে, এরকম ধারণায়ও আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষজন। কারণ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা চোখে পড়ার মতো বা অনুভব করার মতো তেমন কোনো পরিবর্তন ঘটেনি। সঙ্গত কারণেই মানুষের শঙ্কা, রক্তক্ষয়ী আন্দোলন অভ্যুত্থানের পর আগামী দিনেও সবকিছু কি আগের মতোই চলবে? প্রিয় দর্শক, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আজকের আলোচনার বিষয়, আগের মতোই চলবে কি সব? আলোচনায় আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর ফরিদউদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মালিহা নামলাহ। আমাদের সঙ্গে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট AKM কামরুজ্জামান মামুন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। আমি জনাব মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাইছি আজকের আলোচনা। বিএনপি বারবার বলছে যে সংস্কার আসলে নির্বাচিত সরকারের হাতেই হতে হবে যদি সেটা পার্মানেন্ট হতে হয়। এই সরকার যতই সংস্কারের কথা বলুক না কেন, আসলে একটি নির্বাচিত সরকার ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। কিন্তু আমাদের তো আসলে হতাশার হিস্ট্রিও রয়েছে। বিএনপি আগেও অনেকবার ক্ষমতায় এসেছে এবং সেই সময় যে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতোই অনেক অভিযোগ পাওয়া যায়নি তাও কিন্তু না। তো সেই জায়গায় কিভাবে আসলে জনগণ আস্থা রাখতে পারে, কিংবা রাজনীতিতেই বা তারা কোন আদর্শ থেকে বলতে পারে যে তারা আসলে একটি নিরপেক্ষ সংস্কারের পথে যেতে পারবে? আপনি একজন বিএনপির নেতাও, আপনি ব্রাহ্মণবাড়িয়া, তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এটা কতটা বাস্তবসম্মত বা বিশ্বাসযোগ্য হবে জনগণের কাছে? আমি আমার বক্তব্যের প্রারম্ভেই, যেহেতু আমরা আজকে মুক্ত অবস্থায় বসতে পেরেছি শুধুমাত্র জুলাই বিপ্লবের কারণে, সেই ক্ষেত্রে জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা আত্মাহুতি দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়ে মানবতার দিন যাপন করছেন, আমি যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা মানবতার জীবনযাপন করছেন তাদের প্রতি আমার সহমর্মিতা, সবার যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে অত্যন্ত বিনীতভাবে বলতে চাই, সংস্কার এই দেশে আমূল দরকার এবং এমন কোনো সেক্টর নাই যে সেক্টর সংস্কার প্রয়োজন নাই। এটা এতই ব্যাপক, এটা কোনো লিমিটেড পিরিয়ডে করা সম্ভব না। এটার জন্য আমার সংস্কার তো বিএনপিরও দাবি। ইতিমধ্যে বিএনপি নির্বাচন নিয়ে বড় সংস্কারের প্রত্যাশা করছে, তাদের রিকমেন্ডেশন আছে। এছাড়াও বিএনপির নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই 31 দফার একটা কর্মসূচি, একটা পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছেন। ওইখানেও অনেকগুলি সংস্কারের প্রস্তাব, জাতি গঠনে বিএনপির ভূমিকা কী হবে, পার্লামেন্টে কী হবে, কক্ষবিষ্ট পার্লামেন্ট হবে, এগুলি কিন্তু সংস্কারেরই একটা রূপ। বিএনপি ক্ষমতা গেলে কি করতে চায়, কি করবে, এবং ওগুলির মধ্যে আপনি যদি একটু চোখ বোলান দেখবেন অনেকগুলি সংস্কারের কথা বলা আছে। তার আগে সর্বাগ্রে আমাদেরকে চিন্তা করতে হবে এই যে ব্যাপক সংস্কার, এই সংস্কারটা করতে গেলে যেটুকু সময় এবং অথরিটি দরকার, এটা আমাদের এই সরকারের আছে কিনা। কারণ আপনি জানেন এই সরকার কিন্তু যদিও একটা বিপ্লবের মাধ্যমে, তাদের প্রতি আমার শ্রদ্ধা রেখেই বলছি, যদি আবু সাইদ মুগ্ধরা বুক পেতে না দিত হয়তো আমরা এই মুক্ত বাতাসে আজকে বসতেই পারতাম না, আমরা কথা বলতে পারছি। সর্বাগ্রে তাদেরই অবদান। কিন্তু এটা আমাদেরকে ধারণ করতে হবে, এই বিপ্লবের পরে যে সরকারটা এসছে, এই সরকারটা কিন্তু একটা কনস্টিটিউশনের ধারাবাহিকতাকে রক্ষা করেই বসছে। এবং আপনি জেনে থাকবেন, যেহেতু আমি আইনের ছাত্র, সেই হিসেবে বলছি যে এই সরকার গঠনের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে একটা রেফারেন্স নিতে হয়েছে, যেটা 1/24। এটা রেফারেন্স নিয়েই কিন্তু এই সরকার গঠন করতে হয়েছে এবং শপথ নিতে হয়েছে ওই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির কাছেই। যে কারণে এই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে কিন্তু আমাদেরকে এই পথে হাঁটতে হয়েছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অন্তর্বর্তী সরকার
এবং বিপ্লবী সরকার দুইটা ভিন্ন জিনিস। কিন্তু অনেকে বলেন যে ধরেন এই সরকার একটা কিছু করলো, একটা ভালো কিছু করার পরে পরবর্তী সরকার অথরাইজেশন না দিলে বরং তাদেরকে দায়ী থাকতে হবে, এবং সেটা সেক্ষেত্রে আমি আপনার সাথে একমত। আমি সেটাই বলছি যে যে স্পিরিট আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু দেখবেন আসলে মানুষ অনেক চড়াই উতরের মধ্যে দিয়ে অনেক বেশি শিখে উনি কিন্তু এই বিপ্লবটাকে ধারণ করেছেন। উনি বারবার ওনার বক্তব্যে এই বিপ্লবের যে মূল থিম, এই দেশটাকে গঠন করার, দুর্নীতি বন্ধ করার, ফ্যাসিস্টদের দ্রুত বিচার করার, এই ধরনের প্রেক্ষাপটে কিন্তু উনি বারবার কথা বলছেন। যতগুলি সভা সমাবেশ হয়েছে আপনি ওনার বক্তব্য, মানে আপনারাও এখন নতুন করে ভাবছেন পরিবর্তনের কথা, শুধু ভাবছি না, শুধু ভাবছি না। আমি দেখেন, যদিও বিএনপি ফেসে ছিল না, আমার নেতা হিসাবে আমি ফেসে ওই আন্দোলনটাতে ছিলাম না, কিন্তু বিএনপি ঘোষিত সকল আন্দোলনে আমি ছিলাম 28 অক্টোবর পর্যন্ত। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আমরা পিছন থেকে আমরা সাহায্য করেছি। মালিহা, মেইনলি আপনারা যারা রয়েছেন এই গণ অভ্যুত্থানকে যে ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছেন, তারা আসলে এই সরকারকে একটা সংস্কারপন্থী সরকার বলতে আপনারা চান, এবং যে কোনো প্রকার নির্বাচনের আগে, যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগে আপনারা একটা পরিপূর্ণ সংস্কার চান। আপনারা কেন আসলে চান? এটা কি এমন যে আপনারা রাজনৈতিক দলগুলোর উপর, রাজনৈতিক সরকারের উপর ভরসা রাখতে পারেন না, যে ভরসাটা আপনারা এই সরকারকে করতে পারছেন? আপনি দেখবেন আন্দোলনটা যখন শুরু হয় তখন কিন্তু সবাই মাঠে নামতে একটা ইতস্তত বোধ করছিল। প্রশ্ন ছিল বিকল্প কে? বিকল্প কে প্রশ্নটা আসলে কোথা থেকে এসেছে? এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপর আস্থা না থাকার কারণেই কিন্তু জনগণের মনে এই প্রশ্নটা ছিল যে আমি না হয় স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ সরকারকে সরালাম, কিন্তু এর পরিবর্তে কে আসবে? বিএনপি আসবে, একই তো হইল, তাহলে আমরা কেন জীবন দিব? যখন এই প্রশ্নটা আসে এবং এই প্রশ্নের উত্তরটা যখন তারা এভাবে করে দিতে পারে সাহস করে, যে বিকল্প হচ্ছে আমি, তুমি, আমরা, এই স্লোগান তুলেই কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে মাঠে। তারা কিন্তু বলেনি আমরা নির্বাচন চাই এবং আবার চাই যে ক্ষমতার পালাবদল। তারা চেয়েছে দেশটাকে পরিবর্তন করতে, আমরা চেয়েছি দেশটাকে পরিবর্তন করতে। সুতরাং আন্দোলনের স্পিরিটটা যদি আপনি ধারণ করেন তাহলে আপনি দেখবেন যে আন্দোলনের স্পিরিটের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল না যে আওয়ামী লীগ সরে যাবে, বিএনপি ক্ষমতায় এসে বসবে, শুধু এতটুকুই আমরা চাচ্ছি। আমরা চাচ্ছিলাম পরিপূর্ণ একটা সংস্কার, যে সংস্কারের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে সেটা কিন্তু শিওর না, একটা নির্বাচন, তারপরে যে কেউ আসতে পারে আসলে নির্বাচন। সেটাই, মানে আমাদের চোখের সামনে তো দুইটা দলই তখন, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ গেলে বিএনপি আসবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া, যেটা আমরা দেখে সাধারণ চোখে, তাই সাধারণ চোখে যেটা আমরা দেখে এসেছি। তো আসলে জনগণ বিকল্পকে এই প্রশ্নটাকে সামনে রেখে যেহেতু আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আমি, তুমি, আমরা এসে থেমেছে, সেহেতু আসলে আমরা এমন একটা সমাধান আসলে বের করতে চাচ্ছি এটার, যেটার জন্য আসলে কোনো সরকারি ক্ষমতায় গিয়ে এমন একটা ভাবমূর্তি আসলে ধারণ করতে পারবে না যে তারা ক্ষমতায় আসবে শুনে জনগণ ভয় পাবে, সাধারণ জনগণ ভয় পাবে। এই জন্য আসলে আমার মনে হয় যে একটা বিএনপি ক্ষমতায় এসে সংস্কার করবে, এই ভরসাটা আসলে সাধারণ মানুষের নাই। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু মালিহা, এই আমি, তুমি, আমরার মধ্যে তো বিএনপি ইনক্লুডেড, জামাত ইনক্লুডেড, সবাই ইনক্লুডেড। তাদের ছাড়া নিশ্চয়ই শুধুমাত্র ছাত্ররা এই এত বড় একটা রাজনৈতিক আন্দোলন সফল করতে পারতো। কোটা আন্দোলন একটা, এবং তারপরে যখন সেটা আসলে এক দফায় আসলো, সেটা তো একটা রাজনৈতিক আন্দোলন। তো সেই জায়গায় তাদের দাবিকেও তো নিশ্চয়ই আমাদের আমলে নিতে হবে, তাই না? বিএনপির কিন্তু এখন সুযোগ আছে, সব রাজনৈতিক দলেরই সুযোগ আছে। আমরা কিন্তু ঐক্য মেইনটেইন করে সামনে আগাচ্ছি। সব রাজনৈতিক দলেরই সুযোগ আছে সংস্কারে অবদান রাখা এবং সংস্কারটাকে ত্বরান্বিত করা, চাপ প্রয়োগ করা, এবং সংস্কার যত দ্রুত সম্ভব। একটা দেশের যতখানি সংস্কার হলে পরবর্তীতে কোনো ফ্যাসিস্ট সরকার এসে দাঁড়াতে পারবে না, দুর্নীতি বন্ধ হবে, এরকম একটা সরকার, এরকম একটা সংস্কার পরিপূর্ণ করে তারপর কিন্তু নির্বাচন দেওয়ার জন্য সহযোগিতা করতে পারেন তারা। সেই জায়গা থেকে বাংলাদেশে আমরা যদি দেখি যে গ্রহণযোগ্য নির্বাচন, যে 91 এবং 96 এর নির্বাচনে দুটোতেই তত্ত্বাবধায়ক সরকার ছিল, এবং এই সরকারগুলোকে মোটামুটি আমরা গ্রহণযোগ্য সরকার বলি। তারপরে যখন আওয়ামী লীগ আসলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলো, 14তে আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন, 18তে আমরা রাতের ভোটের নির্বাচন দেখেছি। সো
এই যে একটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেটাই অনেকে মনে করেন যে আজকে আওয়ামী লীগের এই পরিণতির জন্য দায়ী, বা একটা ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠার জন্য দায়ী। তো সংস্কারের আগে নির্বাচনের চাপ দিয়ে কি বিএনপি আরেকটা ভুল করছে বলে মনে করেন? আমার কাছে মনে হয় যে আসলে সংস্কার একটা অব্যাহত প্রক্রিয়া। তো আর সংস্কার আসলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, একটু ব্যাকগ্রাউন্ডে আমি যাই। সেটা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার এটা 1990 সালের যে 3 দলীয় যে জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখায় কিন্তু মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়, এবং আনফর্চুনেটলি আমরা দেখি যে 15th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে এটি বাতিল করা হয়। কিন্তু তার আগে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল, আপনারা জানেন। সেই কমিটিতে তোফায়েল আহমেদ, সুরঞ্জন সেনগুপ্ত সহ আওয়ামী লীগের বর্ষীয় নেতা তারা ছিলেন। এই কমিটিও সুপারিশ করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের বাস্তবতায় দরকার, কিন্তু তারপরে এটা বাদ দেওয়া হয়েছে। এখন এই বাদ দেওয়ার কারণ যদি আমরা বলি, তাহলে আসলে হচ্ছে কি যে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকতে চায়, কারণ রাজনৈতিক দলের কিন্তু তাদের নিজস্ব যে চ্যানেল আছে, সেই চ্যানেলে তারা খবর নেয়। যখন একটা রাজনৈতিক দল বাংলাদেশে মনে করে যে আসলে তাদের জন্য ঝুঁকিপূর্ণ, তারা এর পরবর্তী নির্বাচনে জয়লাভ নাও করতে পারে, তখন তারা বিভিন্ন মেকানিজম করে ক্ষমতায় থাকতে চায়। তার মানে ক্ষমতায় থাকার কারণেই ওই যে তাদের যে লিপ্সা যে ক্ষমতায় থাকতে হবে, সেই কারণেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। আর একটা প্রশ্ন করেছেন যে আসলে যে রাজনৈতিক দলের অধীনে কেন ভালো নির্বাচন হয়? এটা তো খুবই ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি যে বাংলাদেশের 2টি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীন, সেই 2টোতেই বিরোধী দল জয়লাভ করেছে। আর বাকি যত নির্বাচন হয়েছে সেই একেবারে স্বাধীনতার পর থেকে সেগুলো ক্ষমতাসীন দল জয়লাভ করেছে। এর বড় একটা কারণ হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেশন, জেলা পর্যায়ের যে প্রশাসন, নির্বাচন কমিশনের যে জেলা পর্যায়ের যে নির্বাচন কমিশন যেগুলো রয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সবগুলো আসলে আমরা তাত্ত্বিকভাবে দেখি যে নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু বাস্তবে আপনার ল এনফোর্সিং যে এজেন্সিগুলো, সেগুলো কার আওতায় থাকে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকে। বাজেট কারা করে? বাজেট করে অর্থ মন্ত্রণালয়। তো এগুলো তো আসলে অর্থ এবং আপনার যে ল এনফোর্সিং যে এজেন্সিগুলো, সেগুলো যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে, তাহলে তো আপনার ক্ষমতাসীন দলের আসন্ন নির্বাচন কিংবা এর পরে আসা সকল নির্বাচন যদি আমরা নিরপেক্ষ করতে চাই, তাহলে এই সময়ে আমাদের নির্বাচন ব্যবস্থার একটা পার্মানেন্ট সংস্কার দরকার। অবশ্যই দরকার। আমি মনে করি যে এই সংস্কারের মধ্যে বড় একটা সংস্কার করা দরকার, সেটা হচ্ছে যে অর্থের প্রভাব কমানো। 2 নম্বরে হচ্ছে যে একটা কালচার তৈরি করা। এখন যে সমস্যাটা হচ্ছে বর্তমানে, আমরা দেখি যে এক ধরনের অনিশ্চয়তা, আপনি যেটা অন্য প্রশ্ন করেছেন একটু আগে, এই যে কাঠামো, এই কাঠামোর সংস্কার যদি না করা হয়, তাহলে ডেফিনেটলি বিএনপি ইজ গোয়িং টু ফেস সিরিয়াস চ্যালেঞ্জ। কারণ এই সমস্যা তো অনেক দিনে হয়েছে, 15 বছরে। সুতরাং 15 বছরের সমস্যা তো 6 মাসের সমস্যা সমাধান করা যাবে না, একটু সময় লাগবে। মানে বিএনপির সুবিধার জন্যই কি এখন তাদের সংস্কারের পক্ষে সময় দেওয়া দরকার বলে মনে করেন? আমি মনে করি। ওকে, অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, আপনার কাছে আমি আসতে চাচ্ছি। বিএনপির বিরুদ্ধে যে নানা ধরনের অভিযোগ নানা জায়গা থেকে শোনা যায়, সেটা নিশ্চয়ই আপনারা কেউই অস্বীকার করেন। আমি আরও অনেক নেতার ইন্টারভিউ নিয়েছি, অনেকে সেটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, অনেকে বলেছেন যে এতদিন ধরে আসলে আমাদের নেতাকর্মীরা রাজনীতিতে থাকতে পারেনি, সো এটা কন্ট্রোল করা ইজ এ বিট চ্যালেঞ্জিং, এবং আমরা অনেক জায়গায় বহিষ্কার করেছি। কিন্তু তারপরেও জনমনে তো আসলে এই ভয়টা থাকেই যে ক্ষমতায় আসার আগেই বিএনপি আসলে আগের দখলদারের জায়গায়, আওয়ামী লীগ যেখানে ছিল এখন বিএনপি বা অন্যান্য দলের মানুষ আসছে, এখন অন্য জায়গায় অন্যরা চাঁদাবাজি করছে। তো সেই জায়গায় নিশ্চয়ই একটা ভয়ের জায়গাও রয়েছে জনমনে যে বিএনপি যে তাড়াতাড়ি নির্বাচন চাইছে, এটা কি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বা রাজনৈতিক ব্যবস্থায় যাওয়ার জন্য, নাকি নিজের নেতাকর্মী যারা এতদিন আসলে ডিপ্রাইভ ছিল তাদেরকে একটু ক্ষমতাসীন করার জন্য? এই জায়গাটাতে আপনি কি বলবেন? এবং স্যারের কথার প্রেক্ষিতে আপনি কিছু একটা বলতে চাইছিলেন, ফিল ফ্রি টু সে দ্যাট। জি, আমি অত্যন্ত আমার স্যারের সাথে আমি একমত যে অন্তত আরও কয়েকটা বছর, যতদিন না আমাদের প্রকৃতভাবে মানুষ হিসাবে আমাদের যে প্রকৃত রূপ, মননশীলতার বিকাশ না হয়, সত্যবাদিতা আমরা ধারণ না করতে পারি, নীতিহীনতা আমরা পরিহার না করতে পারি, ঠিক ততদিনই এটা 2 টার্ম হইতে পারে, 3 টার্ম হইতে পারে, এটা বেশ কিছুদিন হইতে পারে, একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে নির্বাচনটা হওয়া উচিত। আমরা কিন্তু মূলত আমাদের যে থিমটা, এই থিম হলো গণতন্ত্র মুক্তি পাক, ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা এবং গণতন্ত্র মুক্তির তো ব্যবস্থা করতে হবে। আমরা স্বৈরাচারের কবল থেকে মুক্তি পেয়েছি। যাই হোক, সংস্কারটা আমরা এভাবে করতে আমি ওনাদেরকে আহ্বান জানাবো, বিশেষ করে যারা জুলাই বিপ্লবের মূল নেতৃত্ব দিচ্ছেন, যে সমস্ত সেক্টরে ওনারা সংস্কার চান এবং সম্ভাব্য যারা যেসব দল
এই পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে, তাদেরকে জনগণের সামনে এনে তাদের এই সংস্কার প্রস্তাবনার উপরে ওনাদের কমিটমেন্ট নিয়ে নিতে পারেন। এবং এই কমিটমেন্ট নিলে পার্লামেন্টে গিয়ে ইভেন দেন তারা এই দাবি করতে পারেন যে আমাদের সংস্কার প্রস্তাবনাগুলো পার্লামেন্টে আপনারা উত্থাপন করুন। রাজনীতিক বা ব্যক্তি এবং রাজনৈতিক দলের সাথে আরো বেশি সম্পর্ক স্থাপন করা। যতটা সংস্কারের কথা শুনছি বা প্রস্তাবনা, বাস্তবায়নের বিষয়ে কিন্তু যে কৌশল এটা কিন্তু কম তুলনামূলকভাবে, আমি যেটা কিন্তু সেটা কিন্তু মোর ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, মানে প্রস্তাব আসার পরে কি হবে আসলে, এটা কারা কিভাবে বাস্তবায়ন করবে, ভেরি ট্রু, কিভাবে সেটা পার্মানেন্ট হবে, সেটা কিভাবে পার্মানেন্ট হবে, সেখানে জনবল দরকার, ফাইনান্স মালিহা দরকার। আপনার কাছে একটুখানি আমি আসতে চাচ্ছি। বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে এবং এই সরকারকে আসলে ছাত্রদের সরকারই বলা হয়, যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আমাকে আসলে ছাত্ররা এই কাজে নিযুক্ত করেছেন এবং আপনাদের প্রতিনিধি সরাসরি সেই সরকারে রয়েছেন। আমাদের আজকের যে বিষয় যে সবকিছুকে আগের মতোই চলবে, এই 6 মাস পরে আসলে কি কি আগের মতো চলছে আর কি কি পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন? প্রথমত বিজয়ের পর আসলে আমরা যেরকম ভেবেছিলাম যে দেশটা একটা প্রতিষ্ঠানের মতন আমরা এক একটা সেক্টর ধরে ধরে আর কি বদলে দিব, বিষয়টা আসলে ওরকম হয়নি। একটার পর একটা চতুর্দিক থেকে ষড়যন্ত্র, আওয়ামী লীগের বারবার ফিরে আসার চেষ্টা করা, বিভিন্ন রকমের অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বিভিন্ন রকমের বিষয় আসলে ট্যাকেল দিতে দিতে আসলে এতগুলো সময় চলে গিয়েছে যে এখন আসলেই জনগণের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটা বিরক্তি চলে এসেছে যে কেন কিছু হচ্ছে না, এরকম একটা বিষয় চলে এসেছে। বিরক্তি, হ্যাঁ, আমরা প্রেশার দিতে দিতে আমাদেরও কিছুটা চলে এসেছে। আমরা যা কিছু করার যখন আমরা প্রেশার দিচ্ছি, অনেক বেশি প্রেশার দিচ্ছি, তখন কিছু একটা হচ্ছে, কিন্তু তাছাড়া দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি উদ্যোগ নিয়ে যে খুব বেশি সংস্কার করে ফেলছে, ব্যাপারটা ওরকম না। কিন্তু আমরা আশাবাদী যে হচ্ছে যেহেতু একটা যথেষ্ট আগের তুলনায় যথেষ্ট স্থিতিশীল একটা অবস্থায় এসে দেশ পৌঁছেছে, এখন হচ্ছে সরকার আস্তে ধীরে সংস্কারের দিকে যাবেন। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে যে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে, তারা বিভিন্ন রকম সেল তৈরি করেছে, আপনারা দেখছেন গণ অভ্যুত্থান বিষয়ক সেলে তারা বিভিন্ন বিচারিক প্রক্রিয়ার জন্য চাপ দিচ্ছে। এখন আমার যেটা কথা সেটা হচ্ছে যেভাবেই হোক, চাপ দিয়ে হোক, প্রেশার দিয়ে হোক, এই সরকারকে দিয়ে এমন কিছু কাজ করে নিতে হবে যে এই কাজগুলো আসলে এই সরকার না করলে জীবনও বাংলাদেশে হবে না। কেন এটা মনে হচ্ছে জীবনে হবে না? এটা হবে না, এটার কারণ হচ্ছে প্রথমত ধরেন হত্যাকারীদের বিচার যদি এই সরকার করে না যায়, তাহলে বিএনপি এসে আসলে কি করবে এটা আসলে আমরা জানি না। কারণ ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি বা শুনতে পাচ্ছি যে তারা বিভিন্নভাবে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে কখনো অবস্থান করছে, কখনো ওয়াকারকে সরাতে চাচ্ছে না, কখনো বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে তারা বাধা প্রদান করছে। তো দেখা যাচ্ছে যে তাদের উদ্দেশ্যটা আসলে কি, তারা কি আসলে গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এই বিচারগুলো করবে কি না, নাকি তারা আসলে ক্ষমতায় টিকে থাকতে যা করা দরকার সেটাই করবে। এই ব্যাপারে কিন্তু আমরা আস্থাভাজন না বা জনগণও আস্থাভাজন না। তো সেক্ষেত্রে আসলে আমরা চাচ্ছি যে যেভাবেই হোক কিছু কাজ যেটা অন্তর্বর্তীকালীন সরকারেরই করে যেতে হবে, সেই কাজগুলো যেন হয়ে যায়, এইটাই আমরা আপাতত আশা রাখছি। ওকে, আপনারা তো একটা স্টেক হোল্ডার, বাকি অনেক স্টেক হোল্ডার রয়েছে এবং তাদের মধ্যে রাজনৈতিক দলগুলো রয়েছে। বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ আনলেন আমাদের ছাত্রী সমন্বয়ক মালিহা আপু। সো এরকম কি হচ্ছে আসলে যে আপনারা নিজের স্বার্থের জন্য অনেক আওয়ামী লীগ নেতাকে ছুটিয়ে আনছেন? আসলে কি বলবো, আপনার এটা জুজুর ভয় একটা কথা আছে। আর ওনারা এই জিনিসটা আমি সবচেয়ে বড় দিকটা দেখতে চাই, আসলে ওনাদের এবিলিটিটা, এই ছাত্রদের যে এবিলিটি, ওনাদের মূল এবিলিটি কিন্তু ওনাদের চেতনা, ওনাদের স্পিরিট, ওনাদের বিজয়ের যে স্বাদ আমরা সবাই সারা জাতি পেয়েছি, এইটার প্রতি ওনাদের প্রতি আমাদের যে মমত্ববোধ, আমাদের যে আস্থা, এটা হলো ওনাদের স্পিরিটটা। কিন্তু আপনাকে গণতন্ত্র সংস্কার বলেন, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলেন, যাই বলেন, এই কাজগুলি করতে হলে আপনার যে হ্যান্ডসগুলি দরকার, এখন কিন্তু এটা আপনি অস্বীকার জুনাই যে যারা এই 15 বছরের বেনিফিশিয়ারি, যা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা, তারাই কিন্তু রাষ্ট্রযন্ত্রে বসে আছে। সব মোরলেস আপনি জাস্ট এদিক থেকে ওদিক নিছেন, এদিক থেকে ওদিক নিছেন। আবার উপদেষ্টা নাহিদ বলেছেন যে এখন নাকি বিএনপি সমর্থিত মানুষজন বিভিন্ন জায়গায় বসে। এখন আপনি যারা আগে অবহেলিত ছিল, আমি বলি যারা আগে জাদুঘরের মতো ডিসি লেভেলের অথবা কমিশনার লেভেলের যারা অফিসাররা জাদুঘরে বসেছিল পরিচালক হয়ে, ওনারা হয়তো ডিসির দায়িত্বটা পেয়েছেন। ওনারা এই ফেসিসদের চক্ষু শুলে পড়ছিলেন বলেই ওনারা এখন রিওয়ার্ডটা পাচ্ছেন। আসলে এটা বিএনপির লোক বলতে কিছু না। ওকে।
আমি একটু ডক্টর ফরিদুদ্দীন আহমেদ স্যার, আপনার কাছে জানতে চাইব দুইটা জিনিস নিয়ে, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তী সংস্কার কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য, আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জনগণের জন্য এটা কতটা বিশ্বাসজনক যে যে কোনো রাজনৈতিক দল আসার পরে আমূল সংস্কার, যে সংস্কারের চেতনা নিয়ে এই জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছিল, সেখানে তারা এই সংস্কারটি করবেন, এটা কতটা বিশ্বাসযোগ্য বা বাস্তবসম্মত? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আবার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে দীর্ঘদিন ধরে আসলে আমাদের জনগণের বা সিভিল সমাজের একটা চিন্তা ছিল বা তাদের আকাঙ্ক্ষার জায়গা ছিল যে আসলে দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তো এটি আমরা দেখি যে বড় যে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সংবিধানের মধ্যে এগুলো আছে, ওইভাবে গণতান্ত্রিক ব্যবস্থা উল্লেখ করা না থাকলেও তাদের যে স্ট্রাকচার যেটা আছে বা তাদের সংবিধানের যে ফিচার্সগুলো আছে সেগুলো যদি তারা চর্চা করতো ঠিক মতো তাহলেও কিছুটা হতো। কিন্তু আসলে সেটা আমরা দেখি যে নিয়মিত আসলে তাদের যে জেলা পর্যায়ের যে নির্বাচন দলের ভিতরে বা আপনার কেন্দ্রীয় পর্যায়ের যে নির্বাচন যে সময় অন্তর অন্তর হওয়ার কথা সেটি হচ্ছে না। 2 নম্বরে আরেকটা বিষয় আমরা দেখি যে বাংলাদেশের যে বাস্তবতা, সেখানে নারী পুরুষের যে সমান অনুপাত, সমান ভোটার, এবং ইভেন নারী ভোটার বেশি কিছু আছে এরকম শোনা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বড় যে রাজনৈতিক দলগুলো, তো সেখানে নারীদের যে একটা সংস্কার জনপ্রতিনিধিত্বের আদেশের 33% মহিলাদের প্রতিনিধি প্রত্যেকটা স্তরে থাকার কথা, কিন্তু সেটা আমরা দেখি যে আনফর্চুনেটলি বিএনপির সেখানে খুবই কম, বড় রাজনৈতিক দল খুবই কম। তাহলে এই নারী প্রতিনিধি তারা যদি অংশগ্রহণ করতে না পারে, তাদের অংশগ্রহণ যদি বৃদ্ধি না পায়, তো এটাও তো একটা সংস্কারের জায়গা। তো সেখানে আমার নিজস্ব গবেষণা বা চিন্তাভাবনা কিছু খোঁজখবর নিয়ে দেখা গেছে যে আসলে ওই যে গ্রাসরুট লেভেলের যে পরামর্শ সেটি অনেক সময় কেন্দ্র থেকে গ্রহণ করা হয় না বা কেন্দ্র অনেক সময় জানে না। মানে দেয়ার ইজ এ ডিসকানেকশন বিটুইন গ্রাসরুট লেভেল রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড দ্য সেন্ট্রাল লিডার্স। তো এখানেও মানেই কাজ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে যোগ্য নারী প্রতিনিধি আছে, সে সভাপতি হতে পারে, জেলা কমিটির সভাপতি হতে পারে বা সেক্রেটারি হতে পারে, সেখানে এক ধরনের টাকা পয়সার লেনদেন হয় এরকম শোনা গেছে। তো এই বিষয়গুলো যদি আপনার সংস্কার না হয় তাহলে তো আসলে দীর্ঘমেয়াদে ভালো প্রার্থী যদি না আসতে পারে সংসদে বা আমরা স্থানীয় নির্বাচনে যদি ভালো প্রার্থী না আসতে পারে তাহলে সংস্কার করে কি হবে? আমার সাথে উনি যে প্রথম বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে সৎ ত্যাগী যারা নেতৃবৃন্দ তাদের স্থান যদি কমিটিতে না হয় তাহলে তো আসলে সংস্কার করলেও লাভ হবে না। এই যে সবকিছু একটা অভিযোগ, মানুষের হতাশা আগের মতোই তো চলছে, তাহলে কেন এত মানুষ রক্ত দিলে, এত সংগ্রাম করলো, এটা কেন হচ্ছে স্যার? আপনার কি মনে হয় যে কোন জায়গায় আমাদের সীমাবদ্ধতা? আমার কাছে মনে হয় যে আসলে এই মানে সোশ্যাল সায়েন্সে একটা থিওরি আছে, স্ট্রাকচারাল থিওরি, কাঠামো তত্ত্ব। সেই কাঠামো হচ্ছে কি দীর্ঘদিন ধরে যদি একটা অনিয়ম চলে, হ্যাঁ, তো সেই সোসাইটি ওই অনিয়মটা একটা নিয়ম হয়ে যায়, বুঝতে পেরেছেন? তাহলে আমরা দেখি যে কিছু কিছু বিষয়ে যেমন দলের ভিতরে গণতন্ত্রহীনতা আছে, মানে স্বল্প চর্চা, তো এটা যে মোটা দাগে যে ধরনের চর্চা হওয়া দরকার সেটি হয়নি, এই জন্য দলের ভিতরে গণতন্ত্রহীনতা রয়েছে। 2 নম্বরে আমরা দেখি যে প্রশাসনের দায়বদ্ধতার জায়গাটায় সেটাও আমরা দেখি যে প্রশাসনকে প্রত্যেকটি সরকারই এমনভাবে ব্যবহার করেছে যে কারণে প্রশাসন যে জনগণের সেবক হবে সেই কালচার বা সংস্কৃতি হয়নি। এবং এ কারণেই কিন্তু বর্তমান সরকারের একটা সমস্যা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে এক ধরনের অস্থিতিশীলতা, এক ধরনের নিয়ন্ত্রণহীনতা কিন্তু আছে। হ্যাঁ, তো এর কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে আমলা যারা রয়েছেন তারাও এক ধরনের যে কোন সরকার ক্ষমতায় আসে, আমি এখন কি করলে কি হবে না হবে অনিশ্চিত। হ্যাঁ, যে আমলাতন্ত্র হচ্ছে জনগণের সেবক, অ্যাডমিনিস্ট্রেশন ইজ ফর দ্য পিপল, এই যে বোধ, এই স্পিরিটটাই আসলে বাংলাদেশে তৈরি করা হয়নি। কারণ আমলাতন্ত্রকে সরকারি দল সবসময় তাদের ক্ষমতায় টিকে থাকার যন্ত্র হিসেবে ব্যবহার করেছে। ওকে, কামরুজ্জামান মামুন, আপনার কাছে শুনতে চাচ্ছি যে 2টি প্রশ্ন। একটা অভিযোগ করছিলেন স্যার যে আপনাদের দলের ভিতরে আসলে কতটা গণতন্ত্র আছে, কিংবা আপনি তৃণমূলে রাজনীতি করেন, সেই জায়গায় আসলে কতটা যোগ্য মানুষরা প্রায়োরিটি পায়? আপনি যে আমার বাড়ি নাসিরনগরে, সর্বশেষ উদাহরণ নাসিরনগর উপজেলা বিএনপির প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই।
জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক সর্বশেষ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রথম অধিবেশনটুকু শেষ হয়েছে এবং দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলরদের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব বগুড়া দিয়ে এটা শুরু করেছিলেন। বাহ, খুব ভালো। এবং মানে আমি আমার স্যারের যে কথাটা বললেন যে এই যে দেশে আগের মতোই চলছে কেন অথবা ভালো হচ্ছে না কেন, এটা সিম্পল আনসার হলেই একটা স্ট্রাকচার তো দরকার একটা দেশ চালাতে। যেমন সে ফর ইনস্ট্যান্স যে গভর্নমেন্ট যে দলই ক্ষমতায় আসুক তার 300 এমপির মধ্যে সে যদি 200 এমপি পায় 150 এমপি পায়, দেশ কনস্টিটিউয়েন্সির যে অ্যাকাউন্টেবিলিটিটা এই অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু ওই দলের কাছে চলে যায় এবং ওই লোকটা তার দলের চেয়ারম্যানের কাছে অথবা দলের কাছে জবাবদিহিতা আসতে হয়। ওইখানে যদি চাঁদাবাজি হয়, রাহাজানি হয়, অনিয়ম হয়, এটা কিন্তু ওই নির্দিষ্ট এলাকার এমপির উপরে যাবে। অর্থাৎ তার স্কিন সেভ করার জন্য সে ভালো কাজ করে জনগণের সামনে ভালো থাকতে চাইবে, তার ফিউচারের জন্য, তার সুনামের জন্য। এখন অ্যাডভোকেট হিসেবে আমাকে একটুখানি ওই যে মামলার দ্রুত বিচার কিভাবে আসলে হতে পারে, কারণ আমরা বিচার একটা বড় আমাদের সামনের দাবি বলেন, সাধারণ মানুষের বলেন বা যে কোনো রাজনৈতিক দলেরও, এই বিচারগুলো আসলে কিভাবে আমরা দ্রুত করতে পারি? কারণ শত শত আসামিকে যখন একটা মামলায় দেয়া হয়, অজ্ঞাত আসামে দেওয়া হয়, তখন তো সেটা নিশ্চয়ই মানে অনেক অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। সেটা দ্রুত কিভাবে সম্ভব? এই বিচারের জন্য আমি স্পেশালি যে বিচারের ব্যবস্থাটা প্রথম দরকার, জুলাই বিপ্লবে আমাদের জুলাই যে বিগত 17 বছরের আন্দোলন, আমি অবশ্যই এই ফ্যাসিস্ট সরকারের পুরো সময়টাকে এই বিপ্লবের একটা গতি শেষ প্রান্তে বিপ্লবটা হয়েছে এটাই আমি বলতে চাই। এবং এই 17 বছরের কিলিংয়ের এই যে স্বৈর শাসক যে কিলিং করছে, যে গুম কুম করছে, এই সময়টুকুর জন্য বিচার তাড়াতাড়ি করতে হলে আমাদের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদলে প্রত্যেকটা জেলাতে একজন জেলা জজের সমপর্যায়ের একজন জজের স্পেশাল ট্রাইব্যুনাল করা যেতে পারে। যেখানে শুধুমাত্র এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে সমস্ত অন্যায়ের বিচারগুলি ওই কোর্টটাতে হবে, এই কোর্ট অন্য আর কোনো কাজ করবে না। এছাড়াও তদন্তকে ত্বরান্বিত করার জন্য আপনি পুলিশে একটা টাস্ক ফোর্স করতে পারেন, একটা সেল করতে পারেন, যেখানে শুধুমাত্র ওই মামলাগুলি পুলিশ তদন্ত করবে এবং যত দ্রুত সম্ভব যদি তার হাতে এই কাজগুলি না থাকে সে অন্য কোনো কাজ করতে পারবে। সুন্দর সাজেশন, থ্যাংক ইউ সো মাচ। মালিক, আপনি কিছু অ্যাড করতে চাচ্ছিলেন, সেটা বলবেন। আর আমার শেষ প্রশ্নটি হচ্ছে যে আপনার কি মনে হয় কি করলে আসলে সবকিছু আগের মতো চলবে না, যে স্বপ্ন আপনার আন্দোলনে দেখেছিলেন সেটি আসলে পূরণ হবে? ছোট্ট করে বলবেন প্লিজ। আচ্ছা, আমি ওই প্রশ্নটাতে অ্যাড করতে যাচ্ছিলাম যে সবকিছুই কি আগের মতো চলছে কিনা। তো এখানে আমি আসলে দুইটা জিনিস অ্যাড করব। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে সবকিছু আগের মতো চলছে না, কারণ এখন সবাই কথা বলছে, সবাই প্রধান উপদেষ্টাকেও গালি দিতে পারছে, ইচ্ছা মতন গালি দিতে পারছে, জনগণ তাদের দাবি নিয়ে দাঁড়াতে পারছে রাস্তায় এবং সরকার সেটা শুনছে, সেটা দমন করে ফেলার চেষ্টা সবসময় করছে না যদি সেটা ন্যায্য দাবি হয়। তারা জনগণ যেটা বলছে, সরকার একটু বেশি শুনে ফেলছে সেই কথাও আসলে বলা হয়, বেশি শুনে অনেক জায়গায় একটু ম্যাসাকারও হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরকার আসলে এই জায়গাটা আসলে ধারণ করছে যে আমি আসলে জনগণের মধ্য থেকেই উঠে এসেছি, জনগণ বলছে আমার শুনতে হবে। আর এই জিনিসটাও আসলে অনেক কিছু ডিলে হওয়ার পিছনে একটা কারণ, যে বিভিন্ন দাবি নিয়ে মানুষজন সারাক্ষণ রাস্তায় নেমেই আছে। এটা এক নাম্বার কথা, যে সবকিছু আগের মতো চলছে না। আমরা একটা স্বাধীন দেশে বসবাস করছি এখন, এক নাম্বার, এটা অনেক বড় একটা পরিবর্তন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে গিয়ে যেই সিস্টেমের যে চেঞ্জগুলো আনার কথা, সেগুলো গত 16 বছর ধরে যেটা আসলে হয়ে আসছে, সেগুলো আসলে 6 মাসে চেঞ্জ করা আকাশকুসুম চিন্তা, এটা আসলে সম্ভব না। পরিবর্তনের একটা ফেসের মধ্য দিয়ে দেশ যাচ্ছে, এর জন্য দেশ কিছুটা অস্থিতিশীল। প্রতিটা দেশেই আপনি দেখবেন বিপ্লবের পর, গণ অভ্যুত্থানের পর দেশ কিছুটা অস্থিতিশীল থাকে, কারণ পরিবর্তনের ফেসটা এত সহজ না। আস্তে ধীরে পরিবর্তন হবে, এটাই আমরা আশা করছি। ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। সবকিছু আগের মতো চলবে না, কারণ সবকিছু আগের মতো চলার জন্য আসলে এত মানুষ এত রক্ত দেয়নি, এত ত্যাগ করেনি। জুলাই আগস্ট অভ্যুত্থানে যে নতুনত্বের আশা আকাঙ্ক্ষা আমরা দেখেছি, যে সমৃদ্ধ বাংলাদেশের আশা দেখেছি আমরা, সেই আশা পূরণ হোক খুব শীঘ্রই, সেই পথে আমরা এগিয়ে যাই, সেই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।